পরছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা ২৬। শামীমা কাব্যের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। কাব্য চুপচাপ মায়ের কোলে মাথা রেখে বসে আছে মেঝেতে। ওর দৃষ্টি শান্ত, এক দৃষ্টিতে মাটিতে পড়ে থাকা ফ্যামিলি ফটোটার দিকে চেয়ে আছে। তখন থেকে হঠাৎ শামীমা কাব্যের চুলে হাত বুলিয়ে দিতে দিতে গম্ভীর গলায় জিজ্ঞেস করে বসলেন, মেয়েটা কে কাব্য? কাব্য অবাক হয়ে গেল, আচমকা মাথা তুলে তাকালো শামীমার দিকে। শামীমা ভীষণ স্বাভাবিক গলায় বললেন, কাকে ভালোবাসিস? কে ওই লাকি মেয়েটা যে আমার কাব্যকে এতটা পাগল করে ছেড়েছে? কে মেয়েটার নাম বল আম্মুকে। কাব্য মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর চোখে মুখে হতবিহ্বল ভাবটুকু শামীমা দেখলেন সির্ফ। ওনার বড় ছেলে কাব্য সবসময় চাপা স্বভাবের ছিল। ছোটবেলা থেকেই ফুটবল খেলতে গেলে পায়ের চামড়া উঠে ফেটে যেত পা। কখনোই ওই ছোট্ট কাব্য শামীমার কাছে কেঁদে আসেনি সেটার জন্য, বরং রুমে চুপচাপ বসে নিজে নিজেই ড্রেসিং করেছে। বাড়ির কেউ দেখতে পেলে গম্ভীর কণ্ঠে সির্ফ বলতো, অল্প ব্যথা, ঠিক হয়ে যাবে। অথচ শামীমা জানতেন ব্যথাটা অল্প কখনোই থাকে না, বরং কাব্যের পায়ে এভাবে দৈনন্দিন ব্যথা পেতে পেতে ইনফেকশন হয়ে চামড়া পচে গিয়েছিল। পরবর্তীতে কাব্যের ডান পায়ে প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল। তারপর থেকে আনোয়ার অর্থাৎ কাব্যের বাবা ওর ফুটবলের প্রতি নিষেধাজ্ঞা জুড়ে দিলেন। কাব্য অবশ্য জেদি ছোট থেকেই। বাড়ির সমস্ত তালাকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়াল টপকে ঠিক বিকেলে ফুটবল খেলতে বেরিয়ে যেত। কাব্য চুপচাপ শামীমার দিকে চেয়ে হঠাৎ বলে উঠল, আমার এই অস্থিরতা, এই পাগলামো তোমার কাছে লাভ মনে হচ্ছে আম্মু? আর ইউ সিরিয়াস? শামীমা এই যাত্রায় কেমন গম্ভীর হলেন। কাব্যের গালে হাত রেখে দারুণ মমতা নিয়ে শোনালেন, ঝগড়া হয়েছে ওর সাথে? মেয়েটা আমার কাব্যকে ভীষণ জ্বালাচ্ছে বুঝি? কে ওই মেয়ে? নাম কি? আমি কি তাকে চিনি? কাব্য আহাম্মক ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে রইল। এটা কি হচ্ছে? শামীমা বলছেন কাব্যের এই অস্থিরতাটার নাম ভালোবাসা। যেমন করে ওই হাদারাম তানিম কাব্যের কানের কাছে জিকিরের মতো বলে যাচ্ছে। এদের দুজনের আসলেও হচ্ছেটা কি? কাব্য মায়ের থেকে সরে গেল। শামীমার হাত কাব্যর গাল থেকে তখন নেমে গেল। শামীমা তাকিয়ে রইলেন কাব্যের মুখের দিকে। কাব্য সামান্য মুখটা পিছিয়ে গিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে নার্ভাস কণ্ঠে বলল, আই এম নট ইন লাভ আম্মু। তোমাদের কেন এটা মনে হচ্ছে? শামীমা অবাক হলেন যেন। পরপর সামান্য হেসে কাব্যের চুলে হাত রেখে কাব্যের মুখের দিকে ঝুঁকে এসে ছোট মিছে রাগ দেখিয়ে বললেন, সত্যি তো? তারপর আমার কাছে কখনো কারো নাম উচ্চারণ করে যেন না বলিস তুই একে বিয়ে করতে চাস। আমি সাহায্য করব না কোনো প্রকার, আগেই বলে দিলাম। কাব্য মায়ের চোখের দিকে তাকালো। শামীমা চুপ করে কাব্যের রিয়াকশন দেখেন শুধু। কাব্য শামীমার মুখ দেখে মুখভঙ্গি গম্ভীর করে ফেলল তাৎক্ষণিক। তারপর কাট কাট গলায় জবাব দিল, ইয়া, কোনো মেয়ে নেই আমার জীবনে। বেশি বুঝে ফেলেছ তুমি আম্মু। শামীমা ভ্রু কুচকে ফেললেন এবার। কাব্যের দিকে চেয়ে রইলেন সন্দেহ নিয়ে। কাব্য খানিক পর কুহুর সাথে থাকা ফটোর দিকে চেয়ে রইল। হঠাৎ আনমনে বিড়বিড় করে অস্ফুটে বলে বসল, সব শেষ আম্মু, আর কিচ্ছু হবার নেই। আই অ্যাম অ্যালোন, ফ্রম নাও আই অ্যাম অ্যালোন লাইক এ ড্যাম ব্ল্যাক হোল। শামীমা কাব্যের চোখের ইশারা লক্ষ্য করে নিজে কেমন করে যেন মেঝেতে ভেঙে পড়ে থাকা ফটোটার দিকে তাকালেন। কাব্য ওই ছবিতে কি দেখছে এত? শামীমার সন্দেহ শুরু হলো ঠিক তখন থেকেই। ড্যাফোডিল ইউনিভার্সিটি 12:30 দুপুর। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবীনদেরকে নিয়ে ট্যুরে যাওয়া হবে আগামী পরশু, এবং তাদেরকে গাইড করবে সিনিয়রদের পক্ষ থেকে 7 জনের একটা টিম। যে ভলেন্টিয়ার হতে চায় সেজন্য নিজের নাম এন্ট্রি করে আজকের মধ্যেই। সিয়াম তো কথাটা শুনে দেরি করে না আর এক মুহূর্ত, দ্রুত নাম দিল ভলেন্টিয়ারের খাতাতে। কুহুর সাথে এই প্রথম ট্যুর, এই সুযোগ ও মিস করতে চায় না একদমই। সিয়াম ভীষণ আশাবাদী ওদের সম্পর্কটা নিয়ে। সিয়ামের ধারণা কুহু ভীষণ ঘরোয়া মেয়ে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে জানে, একসাথে সবাইকে নিয়ে হাসতে জানে। আপাতত উর্মির থেকে জেনেছে কুহু এখন গম্ভীর, চুপচাপ হয়ে গেছে একমাত্র কাব্যের জন্যই। সিয়াম চায় কুহুকে আবার আগের মতো করে ফেলতে, না হলে কুহুর কথা সিয়াম বাড়িতে বলতে পারবে না। সিয়ামদের বনেদে বাড়ি, যৌথ পরিবার, এখনো আগের যুগের চাল চলন ওদের পরিবারে রয়ে গেছে।
সেজন্য সম্ভবত সিয়ামের মায়ের এ বাড়ির বউদের নিয়ে অনেক খুঁতখুঁতে। বড় ভাইয়ের বউ এনেছে প্রায় 1.5 বছর খুঁজে খুঁজে। সুন্দরী, হাসি খুশি, ধার্মিক আর মিলেমিশে থাকতে যেন এক মেয়েকে বিয়ে করিয়ে এনেছে বটে। এখন চারিদিকে শুধু বড় বউর জয়গান চলে ওদের বাড়িতে। তাই সিয়ামের মায়ের ইচ্ছে বড় বউয়ের সাথে টক্কর দিতে জানে এমন ছোট বউ দরকার এ বাড়িতে। এটাই তো সমস্যা আসলে। কুহু এমন নয়, ও বরাবর স্বাধীন চেতা, বাবা মায়ের লাডলি। উর্মি অবশ্য বলেছে বিয়ের পর সব মেয়েই বদলে যায়, তখন এসব বাবার বাড়ির আবদার ফুলে স্বামীর বাড়িকেই আপন করে ফেলে। এটা তেমন কোনো সমস্যা না। তাই এবার হয়তো সিয়াম একটুখানি আশ্বস্ত হতে পেরেছে। ওইদিকে কুহু এসব ট্যুরে যেতে চায়নি একদমই। ওর এসব ঘোরাঘুরি হই হুল্লোড় এখন আর ভালো লাগে না। একা একটা রুম সারাক্ষণ অন্ধকার করে চুপচাপ বসে থাকা কুহুর কাছে এখন বাইরের উজ্জ্বল দুনিয়া ভীষণ পানসে। মানুষের শোরগোলে মাথাটা ধরে যায় এখন ওর। কুহু এখনো খাতায় নাম এন্ট্রি করেনি। সেটা দেখার পর সিয়াম বারবার কল করে যাচ্ছে কুহুকে। বিছানার উপর পড়ে থাকা কুহুর ফোনে বিরক্তিকর ভাইব্রেশন হয়েই যাচ্ছে। বিছানাটা কাঁপছে ভাইব্রেশনের গুনগুন আওয়াজে। কুহুর মাথা ধরে যাচ্ছে ওই ফোনের আওয়াজে। মন চাইছে সিয়ামকে ফোনের ভেতরে গিয়ে একটা ঘুষি বসাতে। অসভ্য ছেলে, সারাক্ষণ ওর সঙ্গে ভাব জমানোর চেষ্টা। কেন যেন নিজের মাথায় এই সিয়াম নাম বোঝা নিজেই চাপিয়ে দিয়ে মস্ত বড় ভুল করেছে কুহু। কি আর করবে এখন? শেষ অবধি কুহু কলটা রিসিভ করলো। নীরস কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে সিয়াম ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলল, কই ছিলে কুহু? অনেকক্ষণ ধরেই কল করেছিলাম, ফাইনালি রিসিভ করলে। কুহু জোরে একটা শ্বাস টেনে নিজের রাগ, নিজের হতাশা দূর করার চেষ্টা করে জবাবে শুকনো করে হাসার চেষ্টা করে বলল, আম্মুর কাছে ছিলাম, রান্নাঘরে। সিয়াম খুশি হয়ে গেল। দারুণ আগ্রহ নিয়ে এবার বলল, সিরিয়াসলি তুমি রান্না পারো? কুহু ভ্রু কুচকালো সিয়ামের এমন আগ্রহ দেখানোতে। পরপর নিরাসক্ত গলায় বলল, না, শিখিনি কখনো। আপনি এত ইন্টারেস্টেড কেন আমার রান্না নিয়ে? স্ট্রেঞ্জ। কুহুর এমন খোঁচা দেওয়াতে সিয়ামের মুখটা ছোট হয়ে গেল সাথে সাথেই। কুহুর উত্তরে মনে হচ্ছে সে সিয়ামের ফ্যামিলির লোকদের রেঁধে খাওয়াতে আগ্রহী নয় একদম। অথচ সিয়ামের পরিবারের বাড়ির বউদের রান্না বাড়া করতে হয়। সিয়ামের মা এসব ব্যাপার নিয়ে কুহুকে স্বস্তি দেবেন না। সিয়াম মুখটা ছোট করে বলল, না তেমন কিছু না, এমনি। কুহু বাকি কথা শোনার ইচ্ছেও রাখে না। এই আপদকে দ্রুত তাড়ানোর জন্য এবার তারা দেখিয়ে বলল, কি বলতে কল দিয়েছেন দ্রুত বলুন, আম্মু ডাকছে। সিয়ামের এবার মনে পড়ায় দ্রুত বলল, তুমি যাচ্ছ না নাকি ট্যুরে? কুহু ছোট করে জবাবে বলল, না, যাচ্ছি না। সিয়াম এটা শুনে এবার ভীষণ অনুরোধ করে বলল, এটা আমাদের প্রথম ট্যুর কুহু, প্লিজ আসো। ট্রাস্ট মি, আমি থাকবো তোমার সাথে সাথে অলওয়েজ। বোর ফিল করবে না একদমই। এটা শুনে কুহু মনে মনে বিড়বিড় করে, এটার জন্যই তো আরো যাব না। কুহু ভদ্র মেয়ে, সিয়ামকে কেন যেন কষ্ট দিল না এসব বলে। মুখে কুহু জবাবে বলল, আমার শরীরটা ভালো নেই সিয়াম, আমি এক্সট্রিমলি সরি। আমি আপনার মন ভাঙছি, কিন্তু আমি পারবো না। আমাকে এটা নিয়ে জোর করলে আমার উত্তর বদলাবে না একদমই। সিয়াম এবার কি বলবে? চুপ করে বাই বলে কল কেটে দিল। কুহু বুঝলো সিয়াম রাগ করেছে, কিন্তু ও কি করবে এতে? এই জীবনে একজনের রাগ, একজনের অভিমান কুহু ভীষণ ভীষণ পাত্তা দিয়েছে। সে একজনের রাগ অভিমান মন প্রাণ দিয়ে মানানোর চেষ্টা করেছিল। আজ সেই মানুষটা কুহুর জীবন থেকে হারিয়ে যাবার পর আর এসবে আগ্রহই রয়নি। ইদানিং ভীষণ ন্যাকামো মনে হয় কারোর এসব রাগ অভিমান, যেমনটা সিয়ামের বেলায় মনে হচ্ছে। কুহু দীর্ঘশ্বাস ফেলে ফোনটা আসলেই বন্ধ করে ফেললো। এবার কমফোর্টার টান দিয়ে শুতে যাবে, হঠাৎ ওর রুমে হুড়মুড়িয়ে ঢুকে গেল শার্লিন। কুহু অবাক হয়ে দেখলো ওকে। উঠে বসে গেল, আর শুতে পারল না। শার্লিন এসেই কুহুর ট্যুর ব্যাগটা খুঁজতে শুরু করলো হন্যে হয়ে। ওদিকে কুহু শার্লিনকে ওর রুম তন্ন তন্ন করে খুঁজতে দেখে বিছানার উপর থেকে ভ্রু কুচকে ডাকলো, শার্লিন, কি খুঁজছিস? আর তুই এখন? কোনো দরকার বলে এলি না? শার্লিন ব্যাগটা পেয়ে গেল। কুহুর দিকে ফিরতেই ওর হাতে ব্যাগ দেখে কুহু ভ্রু কুচকালো। ভ্রু নাচাতেই শার্লিন জবাবে দারুণ আগ্রহ নিয়ে, এক্সাইটমেন্ট নিয়ে বলল, তুই ট্যুরে যাচ্ছিস আমার সাথে? ব্যাগ প্যাক করবি না? আমি হেল্প করব তোকে, তাই এসেছি। কুহু এটা শুনেই ভ্রু কুচকে তাকালো। পরপর বিরক্ত হয়ে ছোট একটা শ্বাস ফেলে শার্লিনের হাত থেকে ব্যাগ টেনে নিজের হাতে নিয়ে বলল, আমি যাচ্ছি না কোথাও শার্লিন।
আমি নাম এন্ট্রি করাইনি। শার্লিন এসব যেন একটুও পাত্তা দিল না। ও আরাম করে কুহুর হাত থেকে ব্যাগটা জোর করে টেনে নিয়ে নিল। কুহু হতবাক হয়ে ব্যাগটার দিকে একবার চেয়ে ভ্রু কুঁচকে রেগে তাকালো শার্লিনের দিকে। শার্লিন ব্যাগটা হাতে রেখে মহা ফুর্তি নিয়ে বলল, আমি আমাদের দুজনের নাম আর ফি দুটোই এন্ট্রি করে আসছি। ভেবে নে এই ফি আমার পক্ষ থেকে তোর জন্য ট্রিট। কুহু হতবাক, আশ্চর্য হয়ে বলল, আমি রাজি না। আমাকে না জিজ্ঞেস করেই তুই? শার্লিন ব্যাগটা বিছানার উপর রেখে কুহুর আলমারি খুলে জামা কাপড়গুলো বাছতে বাছতে নির্বিকার গলায় বলতে থাকলো, কি জিজ্ঞেস করতাম তোকে? তুই তো এখন দেবদাসের ফিমেল ভার্সন হয়ে ঘুরছিস। আমার কাছে মনে হয়েছে বহুদিন দুই বান্ধবী মিলে এনজয় করিনি, তাই আর না ভেবে নাম এন্ট্রি করে দিয়ে এসেছি। আচ্ছা, আমার জামার সাথে মিলিয়েই তোর জামার কালারগুলো নিলাম। তারপর হঠাৎ কুহুর দিকে চেয়ে বলল, হ্যাঁ, স্যানোরা নেওয়া লাগবে। কুহু জবাব না দিয়ে বিরক্ত চোখে শার্লিনের দিকে চেয়ে আছে। শার্লিন সেটা দেখে আর তেমন ঘাটালো না, নিয়ে নিল একটা স্যানোরার প্যাকেট। তারপর আরামদায়ক কিছু কুর্তি বেছে বেছে নিতে লাগলো। কুর্তির সাথে জিন্স আর সাথে সিল্কের দোপাট্টা নিল। ছেলেরাও সাথে যাবে তাই। কুহু বিছানায় কমফোর্টার গায়ে দিয়ে শুধু দেখছে শার্লিনের এসব কাজ। এবার না সহ্য করতে পেরে কুহু ভীষণ জিদ দেখালো। একগুয়ের মতো বলল, আমি যাব না মানে যাব না শার্লিন। তুই আমার রাগ উঠাচ্ছিস, এবার রাখ এই কাপড়। শার্লিন এবার ওর বেছে বেছে ড্রেসের স্তূপ দু হাতে আগলে রেখেছে। মুখটাও ঢেকে ফেলেছে ড্রেসের স্তূপ। সেভাবে ওই ড্রেসগুলো এনে কুহুর ব্যাগটার উপর ঠাস করে ফেললো। তারপর জোরে একটা শ্বাস ফেলে এইবার কুহুর সামনে বসে কুহুর দিকে তাকালো ভালো করে। কুহু ভীষণ রেগে আছে, সেভাবেই শার্লিনের দিকে চেয়ে আছে। শার্লিন এবার রাগলো একটু। ওই ভীষণ ধৈর্য নিয়ে কুহুর হাত ধরে বলল, এভাবে দিন চলে না কুহু। ইউ শুড বি ইজি, রাইট? তুই যে জীবন এখন লিড করছিস এটাকে একটা স্বাভাবিক জীবন বলে না কুহু। তুই মানসিকভাবে ঠিক নেই। কুহু ভ্রু কুঁচকে চেয়ে রয়েছে। শার্লিন কুহুর বালিশের পাশ থেকে ইনহেলার টেনে এনে নিজের হাতে নিল। কুহুকে সেটা দেখিয়ে বলল, এসব তোর জন্য না কুহু। তুই একটা বেস্ট লাইফ ডিজার্ভ করিস। তার জন্য আগে নিজেকে হিল করা দরকার তোর। কুহু ইনহেলারের দিকে একবার চেয়ে পরপর ইনহেলার খামচে ধরে আবার বালিশের পাশে রেখে সাফ সাফ গলায় বলল, আমি এভাবেই ভালো আছি, আমার হিল হওয়ার দরকার নেই। শার্লিন কুহুর দিকে তাকালো। ইচ্ছে করেই ভীষণ উত্তেজনা আগ্রহ দেখিয়ে বলল, ভাব একবার কুহু, এই 3 দিন আমরা স্বপ্নের দিন কাটাবো। জাস্ট ইমাজিন, তুই আমি আর টেন্ট ক্যাম্প, সুইমিং পুল, খাল, বেস্ট কম্বিনেশন কুহু। রাজি হয়ে যা না বেবস, প্লিজ জান। আমার এতগুলো টাকা ফি তুই জলে ডুবাবি? পকেট মানি থেকে দিয়েছি আমি, বুঝ আমার দুঃখ। শার্লিনের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে কুহু হেরেই গেল শেষ অবধি। ও এবার ছোট একটা শ্বাস ফেলে বলল, ওই সিয়াম আমাদের সাথে যাবে। ও গেলে আমি যেতে পারবো না, প্যারা দেবে আমাকে। সিয়ামের কথা শোনা মাত্রই শার্লিন মুখ বাঁকিয়ে ফেলল। মুখ দিয়ে চাহ আওয়াজ করে বিরক্ত হয়ে বলল, আপদ একটা নিজেই মাথায় নিয়েছিস, এখন কেন প্যারা মনে হবে আপনার? আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখে নেব। তুই জাস্ট রেডি হবি আর আমার সাথে আসবি, বাকিটা আমার দায়িত্ব। ড্রিম স্কোয়ার রিসোর্টে ড্যাফোডিল ইউনিভার্সিটি ট্যুর ডেস্টিনেশন। সেখানে 3 দিন থেকে ঘুরে ফিরে তারপর ফিরে আসবে সবাই। সমস্ত অ্যাক্টিভিটির দায়িত্বে রাখা হয়েছে কাব্য তানিমকে। কাব্য শুরুতে যেতে চায়নি ওসবে, ওর মন মেজাজ এবার ভালো নেই। কিন্তু প্রায় প্রতিটা ট্যুর অর্গানাইজার হিসেবে কাব্যের বেশ সুনাম হয়ে গেছে ভার্সিটিতে। তাই স্যাররা এবারেও কাব্যকে বগল দাবা করে নিয়ে চলে এসেছে ট্যুরে। কাব্য তখনও জানে না কুহু যাচ্ছে, কারণ এন্ট্রি খাতায় তালিকায় কুহুর নাম দেখেনি কাব্য প্রথম দিন। তারপর থেকে এন্ট্রি খাতার দায়িত্বে আরেকজনকে রাখা হয়েছে। ওটার দায়িত্বে যেহেতু কাব্য নেই, তাই ওর জানার কথাও না কুহুর ব্যাপারে। কাব্য কিছু সময়ের জন্য লেকচারারের রুমে গিয়েছিল একটা কাজে। ঠিক তখন কুহু ব্যাগটা নিয়ে বাসে উঠে দাঁড়ালো। ওর গায়ে একটা হোয়াইট কুর্তি, জিন্স আর গলায় একটা কালারফুল ওড়না পেঁচিয়ে রাখা। সেজেছে বললে ওই ব্লাশ টিন্ট ব্যাস। আজকাল নিজেকে নিয়েও এত মেতে থাকতে কুহুর ইচ্ছে করে না। যেমন চলছে চলুক না, এমন একটা ভাব। বাসে উঠে আশেপাশে কোথাও শার্লিনকে খুঁজে না পেয়ে কুহু পানি খেতে খেতে কল দিল শার্লিনকে। কোথায় তুই? শার্লিন জবাবে তাড়াহুড়ো করে বলল, আসছি বেবস, অপেক্ষা কর অল্প প্লিজ। কুহু আচ্ছা বলে কলটা কাটলো। জোরে একটা শ্বাস ফেলে আশেপাশে নিজের সিট খুঁজতে লাগলো।
কোথায় বসবে ও? ওর সিট নাম্বার তো শার্লিনের কাছে রাখা। আচ্ছা, সিয়াম কি এসেছে? এখন ওকে সামনে দেখলেই একটা নাটক শুরু করবে। বিরক্ত লাগছে কুহুর। এই শার্লিনটা আজই এত দেরি কেন করছে? কুহু যখন সিট খুঁজছে তখন পেছন থেকে কেউ যেন গম্ভীর কণ্ঠে কাউকে আদেশ দিচ্ছে, গাড়িতে মিনারেল ওয়াটার লাগবে। এই সবুজ মিনারেল ওয়াটারের বোতল আনছোস কিনে? এটা কাব্য ভাইয়ের এটা কাব্য ভাইয়ের গলা না? উনিও টুরে যাচ্ছেন। কুহু চমকে ওঠে পেছনে তাকালো। ওর বুকটা ধুকপুক করে উঠেছে যেন একটুর জন্য। ওই তো কাব্য ভাই একটা সিমসাম গরনের ছেলেকে রাগে ঝাড়ি দিচ্ছেন, কপাল কুচকাচ্ছেন। ছেলেটা মাথা নাড়িয়ে দাঁড়িয়ে শুনছে ওনার গালাগাল। কুহু থমকেই গেল যেন পুরোপুরি। কাব্য ভাই ওদের সাথে যাবেন? এটা কুহুকে কেউ জানায়নি কেন? এখন কি হবে? এক বাচ্চা 3টা দিন ওরা একসঙ্গে থাকবে। অসম্ভব। কুহু এই লোকের সাথে এক মুহূর্তও থাকতে চায় না। কুহুর বুক কাঁপছে। হালকা করে ও মাথাটা ঘুরিয়ে জোরে কয়েকটা শ্বাস ফেলে আবার নিজেকে সামলে নিল। কুহু, কাব্য ভাই একটা পাস্ট তোর, দ্যাটস ইট। তুই ফেস করতে পারিস তাকে। তুই দুর্বল নস। তোর তার প্রতি আর কোনো ফিলিংস অবশিষ্ট নেই। সব শেষ। কাব্য ভাই আর এক্সিস্ট করে না তোর জীবনে। উনি যাচ্ছে যাক, তুই যাবি তোর জন্য। ওনার সাথে তোর কোনো লেনাদেনা নেই। ওকে, ইটস ফাইন ফাইন ফাইন। কুহু এভাবেই মনে মনে নিজেকে সান্ত্বনা দিল কয়েকবার। তারপর আবার মাথা ঘুরিয়ে ভীষণ স্বাভাবিক মুখভঙ্গি করে কাব্যের দিকে তাকালো। কাব্য তখন গাড়িতে মিনারেল ওয়াটারের প্যাকেট উঠাচ্ছে, ওর ভারী পেশিবহুল হাত দিয়ে। গায়ে আজ একটা ব্লু চেকের শার্ট, শার্টের নিচে একটা হোয়াইট টি শার্টের কলারে সানগ্লাস ঝোলানো আর জিন্স। কুহু তাকিয়েই দেখছিল। হঠাৎ সেভাবেই কাব্যের চোখ চলে গেল কুহুর দিকে। কুহু আটকে উঠেছে যেন এতে। দ্রুত মুখ ঘুরিয়ে ফেলল চোরের মতো। অন্যদিকে চেয়ে লম্বা লম্বা শ্বাস ফেলে কুহু নিজেকে যখন সামলাতে ব্যস্ত তখন কাব্য কিছুটা অবাক। কুহু ওদের সাথে যাচ্ছে। ও তো জানতো না, নিশ্চয়ই সিয়ামের জন্যই যাচ্ছে। নতুন নতুন প্রেম কিনা? কাব্যের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সির্ফ। ও আলগোছে চোখটা নামিয়ে কাজে মন দিল। বাস ছাড়ার টাইম পোস্টপন্ড করা হয়েছে। গ্রুপ সেটা বলা হয়েছিল, কিন্তু একমাত্র আহাম্মক কুহুই হয়তো বা সেটা জানতো না। এত আগে এসে গেছে ও। বিরক্ত লাগছে। কুহুর সামনেই দুটো খালি সিট দেখে একটাতে বসে গেল। কতক্ষণই বা দাঁড়িয়ে থাকা যায়? ইতোমধ্যে গাড়িতে সবাই উঠে বসেছে যে যার সিট দখল করে। একমাত্র কুহুর সিটেই কেউ বসেনি এখনো। কুহু আশেপাশে সিয়ামকে খুঁজছে। এই আপদ কখন যে চলে আসে কে জানে। না আসলেই ভালো, না হলে সারা রাস্তা কুহুকে জ্বালিয়ে মারবে। কুহু আবার শার্লিনকে কল করলো, ধরছে না ও। বিরক্ত হয়ে কুহু কল কেটে বসে থাকলো থম মেরে। আর চোখে একবার কাব্যকে দেখলো। কাব্য কপালের ঘাম মুছতে মুছতে অন্য পাশে আবার চলে যাচ্ছে। কুহু ছোট করে একটা শ্বাস ফেললো। মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত কাজ শেষ করে কাব্য এতক্ষণে বাসে উঠে দাঁড়ালো। কুহুর সামনে এসে সিট নাম্বার দেখছে ও ঝুঁকে। হঠাৎ কুহুর সামনে কাব্য ঝুঁকে সিট নাম্বার দেখাতে কুহু চমকে ওঠে, মাথাটা খানিক পিছিয়ে নিয়ে থমথমা গলায় বলল, কি হচ্ছে এটা? কাব্য সরে গিয়ে নিজের মতো সিট নম্বর কাগজ বের করে কুহুর মুখের সামনে ধরল। কুহু ভ্রু কুচকে মাথা তুলে একবার কাব্যের মুখের দিকে চেয়ে আবার সিট নম্বর পড়তে শুরু করলো। কাব্য নির্বিকার গলায় বলল, তোর পাশেরটা আমার সিট, সো মে আই, মানে বসবো আমি? সিট নাম্বার সঠিক। কুহু ভ্রু মারাত্মক কুচকে মাথা তুলে লম্বা উঁচু কাব্যের দিকে তাকালো। কাব্যর অবশ্য কুহুর এসব রাগে একটুও মাথা ব্যথা নেই। ও আলগোছে কুহুকে সামান্য সরিয়ে ভেতরে ঢুকে নিজের সিটে বসে পড়ল। তারপর কুহুর দিকে একবার চেয়ে কুহুকে পরখ করল। কুহু রেগে তাকিয়ে আছে কাব্যের দিকে। ওর রাগ হচ্ছে এই জন্য কাব্য ইচ্ছে করে ওর পাশে বসলো কি? অন্য সিট নেই আর? অথচ নির্বিকার কাব্য সিটে বসে কুহুকে পাত্তাই দিল না। নিজের মতো প্রথমে সিট ঠিক করলো। ওর লম্বা পাগুলো টেকানো যাচ্ছে না সিটে ভালো করে। কুহু কাব্যকে এমন নিষ্প্রাণ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। পরপর নিজের মেজাজ সামলাতে না পেরে ঠাস করে কিছু না বলেই উঠে গেল কাব্যর পাশের সিট থেকে। ব্যাগটা নিয়ে হনহনিয়ে চলে গেল অন্যদিকে সিট খুঁজতে। কাব্য সিট ঠিক করতে করতে একবার ওর যাওয়া দেখলো সির্ফ। মুখে কিছুই বলল না। ও তো জানতো এটাই হবে। ইচ্ছে করেই তাই কুহুকে তেমন কিছু বলেনি কাব্য।
ভরা বাসের স্যারদের সামনে ওদের পার্সোনাল ব্যাপার টানার মানেই নেই। কুহু ব্যাগ কাঁধে হেঁটে হেঁটে পুরো বাস দেখে ফেললো। কোনো সিট খালি নেই। 2টো সিট খালি, কিন্তু ওই 2টো সিটে আপাতত 2 স্যার বসে গল্প করছেন। এই জন্যই কাব্য ভাই ওর পাশের সিটে এসে বসেছিলেন। যদি সিট থাকতো খালি, নিশ্চয়ই কাব্য ভাই ওর পাশে বসতে চাইতেন না। বাসে এক্সট্রা সিট না পেয়ে কুহু এসে আবার কাব্যের পাশের সিটে মুখটা থমথমে করে বসলো। কাব্যের দিকে ভুলেও একবারের জন্য তাকালো না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। কাব্য ওর মতো করে মিনারেল ওয়াটারের বোতলের সিপি খুলতে খুলতে বলল, ইগো আলির জন্য এক্সট্রা সিট রাখেনি বাস, ভেরি ব্যাড। কাব্য মজা নিচ্ছে, অথচ মুখে হাসি নেই, যেন সিরিয়াস কথা বলছে। কুহু মারাত্মক ফুঁসে উঠে কাব্যের দিকে একবার তাকালো। কাব্য তখন তাকালো, পরপর বোতলের ছিপি খুলে পানি খাওয়া শুরু করলো, যেন কুহুর ওই রাগ ফুঁসে ওঠাতে ওর কোনো যায় আসেই না। কুহু কাব্যকে নির্বিকার দেখে আবার মুখটা ঘুরিয়ে ফেললো, ভুলেও তাকালো না কাব্যের দিকে। কাব্যের আজ কোনো তাড়া নেই, কুহুকে মানানোর কোনো প্রয়াসও নেই, বরং ও খুশি। যাচ্ছেই তো ওরা রিসোর্টে, একসাথে থাকবে কদিন, কুহুর সঙ্গে তখন কথা বলা যাবে, নিজের এই অস্থিরতার সম্পর্কেও শিওর হওয়া যাবে যে এটা আদৌ কি, কাব্যের মনের এই অস্থিরতার নাম কি। এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবে কাব্য এই ট্যুরে। কাব্য এবার 2 পা লম্বা করে আরাম করে বসে ফোনে সব আপডেট নিচ্ছিল, কারণ ও চিফ অর্গানাইজার। কুহু পাশে বসে থাকা সত্ত্বেও কাব্যের কোনো রিয়াকশন নেই। ব্যাপারটা কুহুর কেন যেন খুব গায়ে লাগলো। ও জানে কাব্য ওকে পছন্দ করে না, একদমই দেখতে পারে না 2 চোখে। তবুও কুহুর কষ্ট লাগলো ভীষণ। আবারও আরেকবারের মতো পর মুহূর্তে ঘাড় হালকা বাঁকিয়ে কাব্যের ফোনে থাকতে দেখে কুহু নিরস মুখে বিড়বিড় করলো, উর্মি আপুকেই মেসেজ দিচ্ছে হয়তো। কেন যেন ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর। পরপর কুহু নিজেকে সামলে নিল, ওর কি আসে যায় তাতে। তাকাবে না ও কাব্য ভাইয়ের দিকে, জাহান্নামে যাক এই লোক। কুহুর কিচ্ছু হয় না এই মানুষটা। কুহু আর একটুও অনুভূতি নেই তার প্রতি, সবটাই মরে গেছে। এই শার্লিন আজকেই এত দেরি করছে। কুহু এবার মহাবিরক্ত হয়ে আবার শার্লিনকে কল করলো। এই আপাতত কল ধরছে না কেন। ফোনটা আবার ব্যাগে রাখলো কুহু। কাব্য ওদিকে নির্বিকার, ও আনমনে ফোনে নিজের কাজ করছে। কুহুর অস্থিরতা ও দেখছে শুধু আর চোখে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ইচ্ছে করেই। হঠাৎ কাব্য ডান হাতে ফোন চেপে কথা বলতে বলতে বাম হাতটা সিটের হাতলে রাখলো। জানালার দিকে মুখটা ঘুরিয়ে কথা বলছে কলে কারো সঙ্গে। কুহু কেন যেন এবার হঠাৎ হাতটাও হাতলে রাখতে গেল। ব্যাস, দুজনের হাত দুটো একে অপরকে স্পর্শ করলো। কুহু স্পষ্ট অনুভব করলো কাব্যের বাঁ হাতের শিরার উপস্থিতি, ওর গরম হাতের পেশির স্পর্শ। কাব্য তখন এক হাতে ফোন কানে ধরে ওদের দুজনের হাতের দিকে অবাক হয়ে তাকালো। কুহুর বুকটা আবার ধুকপুক করছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইবার কাব্যের নিজের বুকটা ধুকপুক করে উঠল কেমন যেন। কাব্য হঠাৎ চোখ খিচে ওঠে, নিজের বুকের ধুকপুক অনুভব করার চেষ্টা করলো। এটা কি হচ্ছে? ওর হার্ট এত জোরে বিট করছে কেন? কাব্য চোখ মুখ খিচে হঠাৎ অস্থির ভঙ্গিতে কুহুর হাত থেকে নিজের হাত ঝাটকা দিয়ে সরিয়ে দিল। কুহু ভীষণ অবাক হয়ে কাব্যের দিকে তাকালো তখন। কাব্য বা হাতটা দিয়ে ও নিজের বাম পাশের বুক খামচে চেপে ধরে আছে। এই পাশটা এত অস্থির হচ্ছে কেন? কি হচ্ছে ওর সাথে এটা? কাব্য শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে চোখ খিচে। ও নিজেই শুনতে পাচ্ছে ওর হৃদয়ের ধুকপুক, এই অসহ্য শব্দটা। কুহু নিজের অনুভূতি বলে কাব্যের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য ভাইয়ের কি হার্টের সমস্যা শুরু হয়েছে? উনি এমন অদ্ভুত আচরণ করছেন। কুহুর মনে হলো একবার কাব্যের গা ছুঁয়ে জিজ্ঞেস করবে কি হয়েছে, অসুস্থ বোধ করছেন নাকি। পর মুহূর্তে ঠিক কুহু নিজেকে সামলে নিল। ও জিজ্ঞেস করার কে এসব? কেউ না। কাব্য স্বাভাবিক হয়েছে, তবে এখন কেমন যেন নীরব হয়ে গেছে একদম। আর ফোন দেখছে না, এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে। কুহু তাকাবে না করেও আর চোখে 2-1 কাব্যের দিকে তাকালো। এই মানুষটা হঠাৎ আচমকে এমন নীরব হয়ে গেল কেন? হাই কুহু, হোয়াট এ সারপ্রাইজ। সিয়াম হঠাৎ এসে কুহুর সামনে দাঁড়ালো, কুহুর কাঁধে হাত রেখে। কাব্যও তখন তাকালো সিয়ামের দিকে। কুহু একবার কাব্যের দিকে চেয়ে আবার সিয়ামের দিকে তাকালো। পরপর ভেতর থেকে উপচে এলো বিরক্তির শ্বাস। আলগোছে সিয়ামের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে
ইশারায় শাসিয়ে বলল, হাই সিয়াম। কাব্য তাকিয়েই ছিল। সিয়াম শুরুতে কাব্যকে দেখেনি। কাব্য ওপাশে থাকায় কুহুর অস্বস্তি খেয়াল করলো না। ও শুধু দেখেছে কুহু সিয়ামের দিকে তাকিয়ে রয়েছে। দুজনের চোখে চোখেই হয়তো কথাবার্তা হচ্ছে এখন। হোয়াট রাবিশ। সিয়াম আবার কুহুর বাম কাঁধে হাত রেখে এসে বলল, আমাকে বললেও না তুমি আসছো। সারপ্রাইজ দিতে চেয়েছিলে নাকি? কুহু না বলতে যাবে, হঠাৎ ওর মনে পড়ে কাব্য ওর পাশে। কুহু এবার কি মনে করে মন খুলে হাসল। হেসে হেসে আহ্লাদ দেখিয়ে জবাব দিল, হুঁ, সারপ্রাইজ হয়েছেন। সঙ্গে সঙ্গে কাব্য ভ্রু কুচকে ফেলল। কুহু এত আহ্লাদে গলে পড়ছে কেন? এটা তো কুহুর ক্যারেক্টার না। কুহু কি এসব জোর করে করছে? সিয়াম হালকা হাসলো, বলল, বেস্ট সারপ্রাইজ। থ্যাংক ইউ আমার আবদার রাখার জন্য। কাব্যর ভ্রু আগের তুলনায় আরো কুচকে গেল। ও কিরমির করে সিয়ামের হাতের দিকে চেয়ে আছে, যা এখন কুহুর কাঁধ স্পর্শ করে আছে। একটু আগে কাব্যের হাত ছুঁয়েছিল কুহুর হাতটা, আর এখন সিয়ামের সাথে চিপকে আছে। কুহুর প্রতি হঠাৎই রাগটা তরতর করে বাড়ছেই কাব্যের। কাব্য সেলফ কুহুর দিকে তাকিয়ে রইল। কুহু কেন মানা করছে না সিয়ামকে? তার মানে কুহুর সায় আছে এতে। বাহ, দুদিনের রিলেশনে স্পর্শ করারও পারমিশন পেয়ে ফেলা যায়। মেজাজ নিয়ন্ত্রণ হারাচ্ছে কাব্যের। সিয়াম হঠাৎ একবার কাব্যের দিকে তাকালো। কাব্য ভ্রু কুচকে ফুসে ওর দিকে তাকিয়েছিল। কাব্যকে দেখে সিয়াম অবাক হয়। কাব্য, তুই ভলেন্টিয়ার নাকি? কাব্য দাঁত পিষে জবাবে বলল, বুড়ো হয়ে টুরে যাচ্ছি, মানে মাস্ট বি ভলেন্টিয়ারই হব। কমন সেন্স তো তাই বলে। সিয়াম ভ্যাবাচাকা খেয়ে গেল কাব্যের এমন তেরা উত্তরে। ও হাসার চেষ্টা করলো। কাব্য এবার সিয়ামের চোখে চোখ রাখলো। পরপর সিয়ামের হাতের দিকে চোখ দিল আবার। কুহুকে এখনো স্পর্শ করে আছে ওই হাতটা। কাব্য হাড্ডি মাপছে। এই হাতটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে কত মোটা লাঠি লাগবে। কাব্য মেপে নিচ্ছিল হয়তো। কুহুর মুখের দিকে তাকিয়েছিল সিয়াম। হঠাৎ কাব্যের চোখে চোখ পড়তে দেখে কাব্য এবার দাঁত পিষে চোখ দিয়ে সিয়ামের দিকে শাসানো নজরে তাকিয়ে আছে। যা বোঝার বুঝে গেল সিয়াম। আলগোছে সিয়াম হালকা কেশে কুহুর কাঁধ থেকে হাত ধীরে ধীরে সরিয়ে নিল। কাব্য এবার ভ্রু বাঁকালো সির্ফ। মুখে কুহুর সামনে কিছুই বলল না। সিয়াম গলা কেশে কাব্যের দিকে আর চোখে চেয়ে কুহুর দিকে চেয়ে বলল, কুহু, আমার সাথে চলো, আমার সিটে বসবে। কাম। কাব্য তাকিয়ে রইল কুহুর দিকে। দেখা গেল কাব্যকে অবাক করে দিয়ে কুহু দুবার না ভেবে ব্যাগ নিয়ে সিয়ামের সিটে চলে গেল। কাব্য হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। সোজা হয়ে বসে পড়ল সিটে। কুহু গেল ওই বাস্টার্ডের সাথে। কেন গেল? কাব্য রাগ ফুঁসতে ফুঁসতে তানিমকে কল করলো। তানিম মাত্রই এন্ট্রি খাতাটা নিয়েছে ওর হাতে। কাব্যের ফোন দেখে রিসিভ করে হ্যালো বলতেই কাব্য রেগে বলল, সিয়ামের সিট আমার বাসে কে প্ল্যান করেছে ছাগল? তানিম হতবাক, কিছু না বুঝে বলল, বাসের সিটের ব্যাপারে তো তুই আমাকে কোনো প্ল্যান বলিসনি, তাই আমি এসব কেমনে ঠিক করব? কেন, কি হয়েছে? কাব্য দাঁত পিষে গালাগাল করে গেল, তুই একটা গর্ধব, তুই একটা হাদারাম, আস্ত মাথা মোটা ছাগল তুই। এই পুরো 3 দিন তুই আমার সামনে আসবি না একদম। আমি তোরে আজ কুরবানি দিব তানিম, অ্যান্ড আই মিন ইট। কাব্য কল কেটে ফেলল ঠাস করে। তানিম হতবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। এই কাব্যের হঠাৎ হলোটা কি? হঠাৎ তানিমের ওর হাতে থাকা খাতার দিকে তাকালো। হঠাৎ খাতায় এন্ট্রি লিস্টে কুহু আর শার্লিনের নাম দেখে তানিম সাথে সাথেই ভ্রু কুচকে ফেলল। পরপর আচমকা পেট চেপে হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলল, আগুন জ্বলে গেছে। রুড ইন্ট্রোভার্ট কাব্য ফাইনালি ফেসে গেছে। এইবার এই স্টাডি ট্যুর কাব্যকে লাইফে সেরা একটা লাভ লেসন দিবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।